ইরাম কতক্ষণ নিজে চিন্তায় ডুবেছিল হিসেব নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাত করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকছে এক ছায়ামূর্তি। প্রথমটা স্পষ্ট দেখা গেল না, বাগানের বাতির নাগালে আসার পরে পরিষ্কার হলো মুখের দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান, পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের, বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অবধি দৃশ্যমান তাতে, সঙ্গে একটা ঝোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকেই তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করলো সাইবানের এক হাতে ঝুলছে একটা সরু লাঠি, লম্বা চিকন বেতের মতন। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে, পড়ালেখার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কায়সানা ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ফ্যাক ফ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইমন হঠাৎ করে বেত নিয়ে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনা অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামল। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধা ইরাম সেটার অভিব্যক্তি দেখতে পাচ্ছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুই হাতের তালুতে বেতটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী, দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইমন পিছপা হলো না, বেচা নামিয়ে সে ইরামের কোলের উপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শাস্তি দিন। শাস্তি কিসের জন্য? ইরামের উরুর উপর ছড়িয়ে থাকা ওনার কাপড় নিজের মুছে পাকিয়ে ফেল সাইবান এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করলো ইরাম সাইবানের আঙুলের নিচের দিকে ছোট ছোট কাটাছেঁড়া ক্ষত চিহ্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো, কাপা কাপা কঞ্চে ফিসফিস করে পড়ল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিষের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার সব কিছুই আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সব কিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে। অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাঁদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন প্লিজ। আমায় আঘাত করুন, ক্ষত বিক্ষত করুন, চড় দিন, গালাগাল দিন, কিছু একটা করুন অন্তত। আমি আর বইতে পারছি না এই গ্লানি। দোহাই লাগে আপনার, আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম স্তম্ভিত হয়ে থাকলো। এখন সাইবানকে সে কল্পনাও করে। হুট করেই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এই যেন সেই ছোট্ট আলাদিন যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না সে, নিজের কোলে বেতের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যি সত্যি তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেচা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করেছি। আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই আমি আমি এক সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজলো দামামার মতন। মুখ না তুলেই বেচা তুলে ধরল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেচা দিয়ে নিজের কাঁধে আঘাত করে বসলো সচরে, কিন্তু একটার বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেলল,
তার হাতটা, বেডটা টেনে হিচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলে দিল যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়। স্টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ গুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলেই যেমন অপরাধ বোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান ইজ ডান। দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাকে অতিমাত্রায় বিহ্বল করে তুলেছে। এমন সময়ে জিনিসটা টের পেল রমণী। তার হাঁটুর দিকটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠেছে ক্রমশ। থমকালো সে, প্রসারিত দৃষ্টিতে দেখলো সাইবানের অত বড় সুঠাম শরীরটা তিরতির করে কাঁপছে। বাতাসের ঝাঁপ যায়, যেমন গাছের পাতা কাঁপতে থাকে ঠিক তেমন করে। বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতরটা জলচ্ছ্বাস অনুভব করলো সে। দুই হাত বাড়িয়ে দিল, আলতো করে নিজের হাতের আঁচলায় তুলে নিল সাইবানের মুখখানে। খানিকটা জোর খাটিয়ে মুখটা উঁচু করে দৃষ্টি মেলালো নিজের সঙ্গে। অবশেষে সত্যি প্রমাণিত হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুই চোখ ভর্তি অশ্রু স্রোতস্বিনীর ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলছে অশ্রুর বন্যা। চোখের পাতা কাঁপছে, কালচে পাপড়ির ভাঁজে ভাঁজে শিশিরের মতন চিকচিক করছে অশ্রুকণা। একগুচ্ছ চুল লেপটে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো প্রিয়াংশে। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়ায় উঠে গিয়েছে। দৃশ্যটা থেকে ইরামের তীব্র বেদনা অনুভব করলো। এতটা অসহায় ওই চেহারা, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুষ্টির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো সে সেই 10-12 বছরের ছোট্ট আলাদিনকে দেখছে, যার কান্নায় অবধি তারার দেখা পাওয়া যেত। এখনও ঠিক তেমন করে রাতের আকাশে তারার প্রতিফলন ভাসছে সাইবারের অশ্রু সজল চোখের প্রতিফলনে। নিজের দুই গালে রাখা ইরামের হাতের উপর হাত রাখলো সাইবার, মৃদু আর্তনাদ তুলে আশঙ্কা নিয়ে সুথলা। আপনি কি আবার আমাকে ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতেই পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দোলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হলো। দোলনায় বসা ইরাম আর মাটিতে হাঁটু রেখে চান চান হয়ে থাকা সাইবানের মুখ এখন সমান সমান হয়ে আছে একে অপরের বিপরীতে। নুয়ে নেই সে। ইরামের চোখ জোড়া ছলছল করে উঠল। তারপরই সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু গেড়ে বসে থাকার পরও ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই না। তবুও রমণী এক শক্ত ভিত্তির মতন করেই তাকে কাছে টেনে নিল। চিকন দুই বাহু জড়িয়ে ফেললো সাইবানের শরীরে, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটা বুঝলো না কি হচ্ছে। তার মস্তিষ্ক যেন কাজ করছে না, অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিজের পৌরুষালী দুই বাহুর মাঝে বেঁধে ফেলে শক্তভাবে। মাথাটা রাখলো অর্ধাঙ্গিনীর কাঁধে। চপচপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণতম আশ্রয় মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারোর কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুজে ফুপিয়ে গেল সাইবান। I'm sorry. I'm so sorry. My precious. আই এম সরি টু মাই আলাদিন। সাইবানের পিছে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখ জোড়াও কেন যেন ভিজে উঠেছে। অপর হাতটা স্বামীর মাথায় ঠেকিয়ে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাঁধ ভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিসফিস করে বলে গেল, আমারও বোঝা উচিত ছিল। ওইভাবে রেগে মেগে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক যেমনটা পারিনি আমার কুচুপু হাসপাতালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হাসপাতালের বিছানায় দেখে আমি কিছুতেই নিজের মাতৃ অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলেই মনে হতো তুমিই আমার সন্তানের ওপর বিপদ বয়ে এনেছো।
তোমার আজে বাজে কাজের জন্য আমার বাচ্চা সংকটে পড়েছে, তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় চিন্তা না করেই চড় দিয়েছিলাম। আর আজকেও তোমার কলার ধরে চিৎকার করেছি। সরি। হুম, আমাকে ধরে আরো 2টা চড় দেওয়ার দরকার ছিল আপনার। ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটা দৃঢ় সেই বাঁধন যে রমণীর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও যেন কষ্ট হয়ে গেল। কিন্তু সে সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত বুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুপিয়ে উঠল। আমাকে চড় দিন, কলার ধরে ঝুলে থাকুন, দরকার হয় কান ধরে উঠবস করান, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মলা দিন, অপমান করুন, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগে কথা বলছে। ইরাম তা বুঝতে পারল না। সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলছে নাকি স্রেফ অপরাধ বোধ থেকে। বেশি ভাবার চিন্তাও করলো না। এমন মুহূর্তগুলো ভীষণ সেন্সিটিভ আর অরক্ষিত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে সে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের চোখ। আন্দাজ করে নিল এখানেই সেদিন হাসপাতালে চড় মেরেছিল হয়তোবা। সাইবান শিউরে উঠল, জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় পড়ল। আমি এখানেই আছি আলাদিন, কোথাও যাচ্ছি না। কিছুক্ষণ নিঃশব্দে ওভাবেই সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দোলনা দুলল খুব আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করলো না। কিছুক্ষণ সময় পর ইরাম নিজে থেকে নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। দেখি দেখি, এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কুচুপুর মতন বাচ্চা নাকি? সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওনার প্রান্ত দিয়ে ভেজা মুখটা মুছিয়ে দিল ইরাম। চোখ বুজে ফেললো সাইবান, নিঃশব্দে অনুভব করলো। শুধু ইরাম মুগ্ধ নয়নে দেখলো কেমন বাচ্চার মতন দেখাচ্ছে তাকে। চোখের পাতা অতি যত্নে মুছে নিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না। তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি মানায় না। এবারে ফ্রিকুজকে চোখ খুলল সাইবান। এমন অবস্থায় প্রতিবাদ করতেও ভুলল না। জেনজি। ওই হলো, জেনজি গেঞ্জি একই জিনিস। ইরামের মোলায়েম হাসির দিকে এক নাগাড়ে চেয়ে রইল সাইবান। তার চোখ জোড়া কান্নার কারণে হালকা লাল হয়ে উঠেছে, ঠোঁট জোড়া ফুলে সে হঠাৎই বলে বসল, আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার পরত পড়ল। ছেলেটা কি রাগ করলো? অথচ তাকে সম্পূর্ণ আহামক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল। আরেক গালেও দিন, না হলে বিয়ে হবে না আমার। শু কপালে উঠে গেল ইরামের। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না শুনেছি। চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত। তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমার আরেকটা লাগবে, না হলে যেটা দিয়েছেন সেটা ফেরত নিন। মহাবিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখ সরিয়ে সে বলল, তোমাকে থাপ্পড়ও তো একটা দিয়েছিলাম, আরেকটা দিই? দিন। সত্যি সত্যি সাইবার নিজের অপর গালটাও এড়িয়ে দিল। ভাবা জায়গায় খেয়ে গেল ইরাম। এতদিন ভাবতো ছেলেটা আধ পাগল, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুললো সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য নয়। খানিক দ্বিধা নিয়ে সে আস্তে করে ঝুঁকে এলো সাইবানের মাথার এক পাশ ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাসে ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়লো সাইবানের চেহারায়। শক্ত একটি ঠোক গেল ইরাম। এতেই হবে তাই না? সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। সাইবানের একটি হাত জড়িয়ে গেল ইরামের মাথার পেছনে। ফিসফিস করে সে বলল, এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাত করে ইরামের গালে নিজে ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল। অজান্তেই সাইবানের কাঁধ খামচে ধরে ফেলল। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার অনুরণে। সাইবান তার গালে থেমে নেই, ছোট ছোট চুমুর বর্ষণ ঘটিয়ে দিচ্ছে সে ইরামের সমস্ত মুখে, বিশেষ করে কানের নিচে আলতোভাবে কামড় দিতে যেন ভালোবাসে সে। হালকা জ্বলুনি টের পেয়ে হিসিয়ে উঠল ইরাম।
শক্তভাবে চোখ বুজে ফেল। ক্ষণিকের জন্য মনে হলো প্রতিবারের মতন এবারেও সাইবানকে ছেলে দূরে সরিয়ে দিবে কিনা, অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটাই হলো না ইরামের। হতবিহ্বল হয়ে তার হৃদয় আবিষ্কার করলো এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তাড়া করছে না। কেমন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্নে ঘেরা সাইবানের প্রতিটি ছোঁয়া অরণ্যর একেবারে বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না, কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করেছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর, মন এবং মস্তিষ্কের দোটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতন ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবানের দুই বাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে, কাছে টেনে নিতে চাইছে যেন নিজের। ইরাম বাধা দিতে পারল না খুব বেশি। অজান্তে সে যেন সমর্পণ করে ফেলেছে। সাইবান তার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে চিবুকে উঠে এলো, জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে দেখছে তার প্রতিটি ছোঁয়ায় অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম বন্ধ চোখ তুলে তাকাতে সাইবানকে সরাসরি ওইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমায় ছেয়ে গেল। তার ত্বকের বিপরীতে তেজক হাসল। সাইবান, আপনি জানেন বাংলার চাইতে সুন্দর কোনো ভাষা দুনিয়ায় নেই। ফিউকুচকে ফেলল ইরাম। বুঝতে পারিনি সাইবানের সমস্ত চেহারায় সেই চিরায়ত দুষ্টুমি ফিরে এলো। সামান্য একটু সরে সে বৃদ্ধাঙ্গুলি ইরামের ছোচে স্পর্শ করলো, আলতো আছে আঙুল বুলিয়ে হাপিসিত গলায় বলল, ইংরেজিতে এ বি সি ডি, বাংলায় সরেয়া হাস্যই উ ও। আপনার কণ্ঠে বাংলাটা দারুণ মানাবে। ইরামের মুখ আরো লাল আপেলের মতো। বর্তমানে কোনো পার্থক্য নেই। তীব্র দৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান বেয়ে ধোয়া বেরোতে দেখতে পেত সাইবান। হেসে ফেল সে, ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতো নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে, নিজের ছোঁচের বিপরীতে ইরামের নরম ঠোঁটের তপ্ততা। তারপর হুট করেই থমকে গেল সে। ইরাম তার চিবুক ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারালো হয়ে উঠেছে। তোমার ঠোঁটে কি হয়েছে? জিভ বের করো দেখি। এক মুহূর্ত মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, ঠিক আছে, স্বামীর জিভ দেখতে চায়। বিরক্তি নিয়ে বৃদ্ধাঙ্গুলি নিজেই সাইবানের ঠোঁটে চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য হলো ছেলেটা। তাতেই জিভের ডগায় হালকা ক্ষত স্পষ্ট হলো, হাতে আঙুলেরও ক্ষতের দাগ। এই ছেলে ছিলটা কোথায়? দারুণ চিন্তা ভর করলো ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্ট দরকার, পরে সব কথা। সাইবান বোধহয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটি মেয়েলি কঞ্চ ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হইছে। বেটা মানুষ মানে বজ্জাত, বজ্জাতের জন্য শোক কইরা লাভ নাই। আসেন আপনি আমি মিলা চা। বাগানের ভেতর হেলে দুলে ছোট সুগন্ধা। সে মূলত বেশ অনেকক্ষণ আগে ইরামকে এদিকে আসতে দেখেছিল। আজ বাড়ির ভিতর যা হলো, তারপর মেয়েটার মন খারাপ থাকা স্বাভাবিক। এতক্ষণ বাদে যখন ফেরেনি, তাই সুগন্ধা ভাবলো একটু ইরামকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করা যাক। অথচ চোখের সামনে দৃশ্য তাকে বরফখণ্ডে পরিণত করলো পুরোপুরি। দোলনায় বসে আছে ইরাম, সামনে হাঁটু গেড়ে বসে আছে সাইবান। তার ঠোঁটের ভেতর ইরামের বৃদ্ধাঙ্গুলির দৃশ্যটা অতিমাত্রা ব্যক্তিগত। সুগন্ধাকে দেখেই ছটকা দিয়ে দূরে সরে গেল ইরাম। সাইবান ছিটকে গেল মাটিতে। জরিনার আম্মা সকিনা। সাইবানের হুঙ্কারে বুঝি জগতে কেঁপে উঠল। হাই ভগবান, রক্ষা করো। বিপদ টের পেয়ে সুগন্ধা উল্চে ঘুরে দেয় ভোদর। সাইবান নিজের পায়ের স্যান্ডেল খুলে লাফিয়ে উঠে ছুটতে পিছু নিল মেয়েটার। দূর থেকে স্যান্ডেলটা নিশানা করে ছুঁড়ে মারল। লাফিয়ে ছিটকে গেল সুগন্ধা। আম্মা জান, ভাইজানের ওপর অসুর ভর করছে। দুর্গন্ধ। আজকে তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে এমন পাক্কা মারবো নাগিনের নাক ছুটে যাবে তোর। সুগন্ধার পেছনে তাড়া করে বাড়ির ভিতর ঢুকে গেল সাইবান। ভেতর থেকে থুপ থাপ শব্দ আসতে লাগলো। ইরাম দোলনায় থম মেরে বসে থাকলো। বুকটা কাঁপছে তার এখনো। সুগন্ধার শরীরে একটা চিৎকার ভেসে এলো। তার পরপরই সাইবানের পৈশাচিক অট্ট হাসি। মেয়েটাকে তাহলে বাগে পেয়ে গিয়েছে। ইরাম না পারতে মাথা ঝুঁকিয়ে হেসে ফেললো মুচকি হাসে। দোলনা থেকে উঠে পায়ে পায়ে হেঁটে চলে গেল বাড়ির ভেতর।
পরদিন সকাল। নাস্তা শেষে আহমেদ বসেছেন টিভির সামনে। চ্যানেল বদলাতে বদলাতে একটি সংবাদ চ্যানেলে গিয়ে থামলেন তিনি। গম গম কণ্ঠস্বরে ভরে উঠল বাড়ির লিভিং রুম। গতকাল রাতে রাজধানী বনানী এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসী বরাত দিয়ে জানা যায়, রাত 8:30 নাগাদ তারা পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এই ঘটনায় সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে দ্রুত আগমনের কারণে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণে চলে আসে। সেই সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা যায়নি। সাংবাদিক সংবাদ পাচ্ছিকা অনুভূতিহীন যান্ত্রিক কঞ্চে পড়ে যাচ্ছেন। সঙ্গে টিভিতে ভাসছে কিছু ধার্মিক ফুটেজ দৃশ্য। আহমদ টিভির চ্যানেল হুট করে বদলে দিয়ে বললেন, আজকাল টিভির সামনে বসলেই শুধু মন্দ নিউজ। অপরদিকে টেবিলে বসে সবজি কাটতে থাকা ইরাম ফিকুচকে আর চোখে তাকালো এক প্লেটে 3টে ডিম আর বড় বোতল ভর্তি প্রোটিন শেক নিয়ে বসা সাইবানের দিকে। একটি ডিম চিবোতে চিবোতে সে বলে উঠল, সবসময় ভালো লোকের সাথেই মন্দ হয়, ব্যাপারটা এমন না বলো। মন্দ লোকের সঙ্গেও মন্দ হওয়া সম্ভব, তাই না ড্যাড? অতিক্রান্ত হয়েছে নিঃঝঞ্ঝাট একটি মাস। ইরাম আর ইজানের উপর হামলায় মামলা প্রধান আসামি বখতিয়ারের লাশ উদ্ধার হওয়ার পর মামলাটির তদন্ত স্থগিত হয়েছে। উপরন্তু বখতিয়ারের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলায় দায়ের করা হয়েছে, কিন্তু সেই সব আলাদিনের বিপক্ষে নয়। পুলিশের তদন্তে আপাতত রাজনৈতিক কারণে হত্যাগুলো হয়েছে এমনটাই উঠে এসেছে। বখতিয়ার এবং তার সাঙ্গপাঙ্গ সকলেই ক্ষমতাসীন দলের রাজনীতি করে, তাই এই নিয়ে জলঘোলা না করে ধামাচাপা দেওয়া হয়েছে। যদিও সাইবানকে এর মাঝে অহেতুক টানার প্রচেষ্টা কম হয়নি, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সবকিছু কাটাতে পেরেছে সে। এত সব কিছু অবশ্য ইরাম অবধি সে পৌঁছাতে দেয়নি একবারের জন্য। সত্যি কথাটুকু জানিয়েছে। রাজনীতির মারপ্যাচের কারণে ইরাম তাকে এইসব বিষয় আর জড়াতে নিষেধ করে দিয়েছে। তবে আজ ও একটা উত্তর মেলাতে পারে না সাইবান। সত্যি কি বখতিয়ারের আর তার ছেলেপেলেদের কোনো রাজনৈতিক কারণে খুন করা হয়েছে? কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত প্রতিশোধ? ইরামের পক্ষে প্রতিশোধ নেবে কে এমন আছে সে ছাড়া? সাইবান ভেবে পায় না। এই 1 মাসে জীবনযাপনে খুব বেশি পরিবর্তন আসেনি। ইরাম নিজের সমস্ত মনোযোগ স্থাপন করেছে কম্পিউটার ক্লাসে। দুপুরে ক্লাস শেষ করে রাতে ল্যাপটপে কাজ করে। সঙ্গে সারাটাক্ষণ ইজানকে সামলানোর দায়িত্ব তো আছেই। ইজানের বয়স 5 মাসের বেশি এখন। আজকাল ছেলেকে বসা শেখাচ্ছে ইরাম। নিয়ম করে প্র্যাকটিস করায় সে, তবে নিজে থেকে কয়েক সেকেন্ডের বেশি বসে থাকতে পারে না ইজান, ঢলে পড়ে যায়। এতটুকুতেই সন্তুষ্ট জননী। সাইবানের শেষ কয়েকদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। 2টো গানের কম্পোজিংয়ের অফার এসেছে, একটা আবার দেশের বেশ নামকরা ব্র্যান্ড। তাছাড়া সামনে বড় একটি শো আছে তার। পুরাতন এক ক্লাসমেটের ভাইয়ের বিয়ে, সেটার ব্যাচেলার পার্টির শো বরিশাল সিটিতে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ সাইবানের। গানের কাজগুলো এর ফাঁকে ফাঁকেই করবে ভেবে রেখেছে। খুব শীঘ্রই তাকে ঢাকা ছাড়তে হবে, কিন্তু গতবার সিলেটে চলে যাওয়ার পর যা হয়েছে সেবারেই সেসবের ভয় ঢুকে গিয়েছে মনে। হ্যাঁ, বাড়িতে সবাই আছে, ইরামও আগের মতন অসচেতন নেই, তবুও মনকে মানিয়ে নিতে পারছে না সে। মনে হচ্ছে ইরামকে চোখের আড়াল করলেই কিছু একটা হয়ে যেতে পারে। তাছাড়া অরণ্যর বাড়িতে সে যা করে এসেছে তাতে 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও পাল্টা কোনো প্রতিক্রিয়া আসেনি, বিষয়টা অত্যন্ত রহস্যজনক। অরণ্যকে সে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে এসেছে। লোকটা কি ভাবছে বোঝা দুষ্কর। সব মিলিয়ে সাইবান এই মুহূর্তে পরিবার থেকে দূরে যেতে রাজি নয়। বেপরোয়া ভাবের মাঝে গুরুত্বপূর্ণ এইসব চিন্তা মাথায় নিয়ে বাড়িতে ফিরল সাইবান। আজ শোয়ের শেষ প্র্যাকটিস করে আগে ভাগে টিমের কাছে ইনস্ট্রুমেন্ট সব পাঠিয়ে দিয়েছে। সে আগামীকাল বা পরশু রওনা দিবে, কিন্তু একা নয়। সকালে অনুরাগের সঙ্গে এক দফা কথা হয়েছে তার। একই ক্লাসমেট হওয়ায় অনুরাগ নিমন্ত্রণ পেয়েছে, তাই বন্ধুর সঙ্গে একটা বোঝাপড়া সেরেছে সাইবান। এখন শুধু ইরামকে জানাতে হবে। আজকাল বড্ড গরম পড়েছে। গাড়ির এসি থেকে বাইরে পা রেখে কেমন ঘেমে যাচ্ছে আবার। পরনে হাফ হাতা শার্টটা টান দিয়ে খুলে ফেলো সাইবান।
সেটা কাঁধে ফেলে বেডরুমে ঢুকলো সে। রুমটা ফাঁকা, ইরামকে দেখা যাচ্ছে না। বাথরুম থেকে পানির আওয়াজ ভেসে আসছে, হয়তো গোসল সারছে রমণী। অপরদিকে বিছানার ওপর ইজান সদ্য ঘুম থেকে উঠেছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে বড় বড় চোখ মেলে মাকে খুঁজছে সে। এইদিক সেদিক তাকিয়ে না পেয়ে তার চেহারা টকটকে হয়ে উঠল। কান্নার পূর্ব লক্ষণ। সাইবান দেখতে দেখতে নাজুক শিশুটিকে বুঝতে শিখে গেছে। তার আশঙ্কা সত্যি হলো। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো ইজান। সাইবান জানে তার ইজানকে ধরা উচিত, কিন্তু সে সবেমাত্র বাইরে থেকে এসেছে। এমন অবস্থা বাচ্চাকে ধরলে ভালো হবে। তাড়াহুড়ো করে সে নিজের তোয়ালে বের করে নিল। ড্রেসিং টেবিলের উপর স্যানিটাইজার আছে, সেটা যখন হাতের উপর ভরে ভরে সে স্প্রে করছে, তখনই বাথরুমের দরজাটা হালকা একটুখানি খুলল। সে ফাঁক গলে মুখ বাড়ালো ইরাম। সাইবান ছট করে তাকাতে ক্ষণিকের জন্য তার মনে হলো পৃথিবীটা বুঝি নিজের অক্ষের উপর খুনন বন্ধ করে স্থির হয়ে গিয়েছে। ইরামের চুলগুলো ভেজা, কপালের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে, তাতে তাতে সাবানে ফেনা চিকচিক করছে। মুখটা সিক্ত, পানির ফোঁটা গড়াচ্ছে চুবে গালে, গাল বেয়ে আরও নিচে। শুধু মুখটাই দেখা যাচ্ছে। রমণীর বাকিটা দরজার পেছনে। ইরামের গলা বেয়ে গড়িয়ে নামা পানির ফোঁটাগুলো কেমন মাদকীয় লাগছে সাইবানের চোখে। দরজার ওপাশে কি লুকিয়ে আছে তার এক ঝলক অত্যন্ত কুটিলভাবে খেলে গেল তার মস্তিষ্ক জুড়ে। শক্ত একটি ঝোঁক গেল সাইবান, পুনরায় ঘামতে শুরু করলো। এইসব কি ভাবছে সে? তার অর্ধাঙ্গিনীর অবশ্য এত কিছু মাথায় নেই। ইজানের কান্না বেড়ে গিয়েছে, ছোট শরীরটা বিছানার উপর গড়াগড়ি করছে রীতিপতন। ইরাম কিছুক্ষণ আগেই ইজানকে ঘুম পাড়িয়ে গোসল করতে ঢুকেছে, ভাবিনি তাড়াতাড়ি উঠে যাবে। চেষ্টা করেও ঘুমানোর আগে খাওয়াতে পারেনি, তাই ক্ষুধায় উঠে গিয়েছে হয়তোবা। কিন্তু ইরাম চুলে শ্যাম্পু করছে, হুচ করে বেডে ধরতেও পারছে না, সমস্ত শরীর ভেজা তার। দরজাটা খুলতে এসে সাইবানকে দেখলো কেমন আহামকের মতো দাঁড়িয়ে চ্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। ইরাম নিজেকে নিয়ন্ত্রণ করার আগে তার মুখ ফসকে আপনি মুখ থেকে বেরিয়ে গেল। এই পোটলার আব্বু, পোটলাকে একটু ধরো তো। বাক্যটা পুছি সাইবানের মাথায় গোত্তা খেয়ে ফিরে এলো। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে ইরামের দিকে। ইজানের কান্না আরো জোরে প্রতিধ্বনি হচ্ছে, অথচ সাইবানের খেয়াল নেই। তার জগৎ ওখানেই থমকে গিয়েছে। কানে শুধু বেজে চলেছে দুটো শব্দ, পোটলার আব্বু। কি বললেন? জীবনে মনে হয় প্রথমবারের মতন তোতলালো সাইবান। রুদ্ধশ্বাস হয়ে দেখে যাচ্ছে সে অর্ধাঙ্গিনীকে। ইরাম সাইবানের চেহারা অভিব্যক্তি লক্ষ্য করে খানিকটা ঘাবড়ে গেল। হসান্তে ভেজা গালে লালিমা ফুটলো তার। ও কান্না করছে, একটু ধরো, আমি 5 মিনিটে আসছি। এতটুকু বলে ঠেস করে বাথরুমের দরজা আটকে দিল ইরাম। সাইবানের গর্ধবের মতন ওখানে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, নিঃশ্বাস অবধি নিল না। হাতে লেগে থাকা স্যানিটাইজার হাওয়া হয়ে শুকিয়ে গেল, অথচ হেলদোল হলো না তার। আনমনে পিড়পিড় করলো সে। হাত পা ছুঁড়ে বিছানায় লাফিয়ে উঠল ইজান। নিজের ঘোর থেকে বেরোলো সাইবান। পা দুটো টলে উঠল তার। হুচ করে কার্পেটের উপর ফসকে গিয়ে থাপ্পাস করে একটা আছাড় খেল সে। তবে এবার চিৎপটাং হয়ে পড়েনি। বিছানার পাশ চেপে ধরায় শুধু হাঁটুর উপরই বসেছিল। পরক্ষণে হাসড়ে পাশে উঠে পড়ল। বিছানায় ছটফট করতে থাকা ইজানকে অবশেষে সাবধানে কোলে তুলে নিল সে। নিজের খোলা বুকে চেপে ধরে নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসল। উষ্ণ ত্বকের সংস্পর্শে আসতে ইজানের কান্না কিছুটা কমেল। ফোপাতে ফোপাতে সাইবানকে দেখলো সে। ড্রয়ার থেকে নরম কাপড় তুলে ছেলের মুখ মুছতে লাগলো সাইবান। বলল, তোর আম্মুর আমার উপর একটু দয়ারি। সিগারেট আমাকে শেষ করার আগেই তোর আম্মু আমায় শেষ করে দেবে রে পোটলা। ইজান কি বুঝলো সে জানে। দন্তহীন মাড়ির মাঝখানে সাইবানের তর্জনী আঙুলটা চেপে ধরলো অযথায়। তির্যক হাসলো সাইবান। ছোট্ট শরীরটাকে বুকের উপর তুলে দুই হাতে ধরে গালে গাল খুঁজল। দাঁত নেই তাতেই কামড়ে কুল পাচ্ছিস না। দাঁত উঠলে আর কথা হবে না, শুধু কোদালের মতন কোপাবি। কান্না পুরোপুরি থেমে গিয়েছে ইজানের, তবে ছটফটানি কমেনি। সাইবানের বুকের উপর লেপটে গিয়ে মুখ এদিক সেদিক করে সে কি যেন খুঁজতে লাগলো।
প্রথমটা বুঝতে পারল না সাইবান। মাথা নিচু করে চেয়ে পোটলাটার কাণ্ডই দেখে গেল। তার বুকে মুখ ঘষছে ইজান আর সমানে শব্দ করে যাচ্ছে। সাইবান নিজের বিশাল 2 হাতের বাঁধনেও ইজানের নরম চুকচুকে সইচা স্থির রাখতে পারল না। ঘষতে ঘষতে সে সাইবানের বুকের এক পাশে গিয়ে পৌঁছালো। মাথায় সতর্ক খঞ্চা পেঁচে উঠল সাইবানের। ইজান মুখ বসানোর আগে লাফ দিয়ে উঠল, হাত ঠেলে একেবারে দূরে সরিয়ে হাওয়ার মাঝে ঝুলিয়ে ধরল ছোট্ট শরীরটাকে। ওরে পাকনা, বাপের সম্পত্তিতে নজর, ছি। ইজান 2 হাত বাড়িয়ে পা ছুটতে লাগলো। সাইবানের বুকে ঝাঁপে সে, জিভ বের করে বারবার তাকালো বুকে, তারপর পিতার মুখের দিকে। এক মুহূর্তের জন্য সত্যি লজ্জা লাগলো সাইবানের। পরক্ষণে খিলখিল করে হেসে ফেল সে, মধুর হাসি। ইজানকে উপরে তুলে নিজের কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে সে প্রফুল্ল কণ্ঠে জানালো, তুই যে সোনার খনি খুঁজছিস সেটা আমার কাছে নেই রে বাপ, তোর কাছেও নেই। আমরা ফকিন্নি বেটা জাত। আমার খনি আছে ঠিকই, কিন্তু সোনা নেই। এই দিক দিয়ে শুধু তোর আম্মুই সোনায় সোহাগা। কথা বলতে বলতে হেঁটে বাথরুমের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। দরজা নক করলো। আপনার হলো? ছেলে তো একেবারে লোল ফেলে বুক ভাসিয়ে ফেলেছে। এই তো 1 মিনিট। ভেতর থেকে ইনামের দ্রুত জবাব ভেসে এলো। সাইবান বিছানায় গিয়ে বসলো, তবে এবার ইজানকে বুকে না রেখে কাঁধের উপর উঁচু ঝুলিয়ে পিঠ চাপড়াতে লাগলো। বুকে রাখলে জিভ বের করে এইদিক সেদিক চলে যায় ছেলেটা। ইজানের পেছনে আলতো একটা চাপড় মেরে সে বলল, পোটলা, তোর নজর এখনই এত খারাপ? বড় হয়ে বাপের মুখে যে চুনকালি মাখবি তাতে কোনো সন্দেহ নেই। শুধু সাথে কিছু ফেস মাস্কও মেখে দিস, তাহলেই হবে। জেল্লাটা যেন না হারায়, নাহলে তোর আম্মুকে থোবরা দেখে আকর্ষণ করা যাবে না, বুঝেছিস? বাথরুমের দরজা এমন সময় খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। একটা পা অবধি লম্বা ফ্রক পরে, প্লাজো পায়জামা পরনে, চুলগুলো এখনো আধ হয়ে যা, পিঠ ভাসিয়ে চপচপ করে পানি গড়াচ্ছে। ঠিক মতো মোছার সময় ব্যয় করেনি বোঝা যাচ্ছে। কই দেখি দেখি আমার কুচুপু সোনা। আদরে গলায় বলে সাইবানের কাছ থেকে নিজের বুকে ছেলেকে চেনে নিল ইরাম। অসংখ্য ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিল মুখ জুড়ে। আমার আব্বুটার ক্ষুধা লেগেছে তাই না? এখন আমরা খাবো, পেট ভরে খাবো, অনেক শক্তিশালী হব, একেবারে সুপার হিরো। ছেলেকে নিয়ে নার্সারি গ্লাইডারে বসলো ইরাম। ইজান তার বুক আঁকড়ে ধরে ইতিমধ্যেই শশব্যস্ত হয়ে পড়েছে। রুমে সাইবান উপস্থিত আছে দেখে ইরামের খানিক দ্বিধা হলো, তবে স্বামী তার এইদিকে বিশেষ নজরপাত করে নেই। ক্লোজেটের কাছে গিয়ে নিজের পোশাক বের করে নিচ্ছে। তাকে কি বেরিয়ে যেতে বলবে? সেটা কি সমীচীন হবে? এরই মধ্যে একবার দুইবার ইরাম ফিডিং করানোর সময় সাইবান এসে পড়েছিল ঠিকই, কিন্তু কখনোই স্ত্রী অস্বস্তি হয় এমন কোনো দৃষ্টি ফেলেনি। চুপ করে নিজে থেকেই বেরিয়ে গিয়েছে। ইরাম শেষমেশ কি যেন ভেবে তাকে কিছুই বলল না। আর পাশ থেকে নিজের ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে ইজানকে ঢেকে ফেললো নিঃশব্দে। খাওয়াতে শুরু করলো ধীরে ধীরে। সোফাটা দুলতে লাগলো। সাইবা নীরবে গোসল সেরে পরার জন্য নিজের টি শার্ট ট্রাউজার বের করে ঘুরে দাঁড়ালো। আনমনি তার চোখ জোড়া অদূরে ইরামের উপর গিয়ে পড়ল। তালে তালে দুলতে দুলতে ছেলেকে খাওয়াচ্ছে সে। ওনার বাইরে ইজানের ছোট্ট একটা হাত বেরিয়ে আছে, মুঠো করে রেখেছে বাচ্চাটা। ইরাম চোখ মুখ বুঝে ছেলেকে অতি যত্নে ধরে রেখেছে। বাইরে থেকে সূর্যের সোনালি আলো এসে উভয় অবয়বে প্রতিফলিত হচ্ছে দারুণভাবে। দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যে সাইবার নিজের দৃষ্টি ফেরাতেই পারল না। নিষ্পলক চেয়ে থাকলো সে। ইরামের কপালে লেপ্টে থাকা আধ ভেজা চুল, সেই চুলের গোড়া গড়িয়ে নামা ফোটায় ফোটায় পানি। সাইবানের বুকে অদ্ভুতরে এক ঝড় তুলল। মস্তিষ্কে বুঝে ওঠার আগে পায়ে পায়ে এগিয়ে গেল সে। দুলতে থাকা সোফাটার পেছনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। সাইবানের কণ্ঠস্বর এতটাই নরম শোনালো যে সে নিজেকে খানিক অবাক হয়ে গেল। ইরামের চোখ খুলে গেল। মাথা তুলে সে খানিক বিস্মিত হয়ে তাকালো স্বামীর মুখপানে। সূর্যের আলোর খেলায় ওই মুখটা কেমন স্নিগ্ধ যেন লাগছে। তাতে সবসময় খেলা করা দুষ্টুমির ভাবটা নেই, আছে শুধু একটা মুগ্ধতা। ইরাম বুকের মাঝে কেমন একটা উষ্ণতা বোধ করল।
তাড়াহুড়ো করে গোসল সেরেছি, ঠিকমতো মোছার সময় পাইনি আজ। হুম, বোধহয় ভাগ্য চেয়েছিল আজ দায়িত্বটা আপনার হাজবেন্ডের কাঁধে পড়ুক। নিজের তোয়ালেটা তুলে আলতোভাবে ইরামের মাথায় ছুঁয়ে দিল সাইবান। পিছন থেকে ঝুঁকে এসে কানে ফিসফিস করে পড়ল, রিল্যাক্স অ্যান্ড লেট মি, মাই প্রেশিয়াস। ইরামের সোফায় হেলান দিল। সম্পূর্ণ ইজানকে সাবধানে যত্নে ধরে রাখলো আড়ালে। সাইবান স্ত্রীর বাধ্যতায় তৃপ্ত হয়ে ধীরে ধীরে ভেজা চুলগুলো মুছে নিতে লাগলো। তোয়ালের আলতো চাপে শুষে নিল পানির ফোঁটা। সোফার হালকা দুলনি, ইরামের আইসি সমর্পণ, স্বর্ণাভ আলোর খেলা আর অত্যন্ত মৃদু শব্দ তুলে নিজের খাবারের দুনিয়ায় ব্যস্ত থাকা ইজান। সাইবান জানে না এর বেশি কোনো কিছু তার আর চাই কিনা। তবে কি এটাই জীবন? এটাই সংসার? এটাই কি নারীর টান, মমতার বন্ধন? অজান্তে ঝুঁকে ইরামের অত্যন্ত কাছে এসে পড়ল সাইবান। তোয়ালেতে চুল মুছতে মুছতে অপর হাতে অর্ধাঙ্গিনীর কপালের পাশে লিপটে থাকা চুলের গোছা গুছিয়ে আনলো সে। আঙুল কাঁপলো তার। সঙ্গে ইরামের শরীরটা একটা সুখসা নাকে ছেঁকলো সাইবানের। কোনো একটা ফুলের সুবাস, মিষ্টি স্নিগ্ধ মায়াবী। অর্ধাঙ্গিনীর শরীরে সেই সুবাস তাকে মাতড়া করে তুলল। ভেজা চুলের মোহনীয় সুখসান সাইবানের সমস্ত সত্তাকে কেমন পাগল পাগল করে তুলল। হাত স্থির হয়ে গেল তার। অজান্তে আঙুল চেপে বসলো ইরামের কানের নিচে নরম ত্বকে। স্পন্দন বেড়ে গেল সাইবানের। ইরামের অভাবে লেপ্টে থাকা ঘ্রাণ তার গলার ধার ঘেঁষে মুক্ত দানার মতন গড়িয়ে নামা এক ফোঁটা পানির প্রবাহ। আধ ভেজা চুলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সুগন্ধ সাইবানের শান্ত বুকে অশান্তির ঝড় তুলল। শক্ত একটি ঝোঁক গিলল সে। আরো কাছে ঝুঁকে ইরামের চুলের মাঝে মুখ ডুবিয়ে ফেলল। পোটলার আব্বু রেখেছেন আমায়। ফিস ফিস করলো সে। ইরাম প্রথমটা জমে গেল। সাইবানের তপ্ত শ্বাস ছুঁয়ে গেছে তার ঘাড়ে। শরীর জুড়ে শিহরণ খেলে গেল তার। অজান্তে মাথা কাত করে ফেলল সে। আলতো আছে জবাব দিল, বার্থ সার্টিফিকেটে ছেলের বাবার নাম আলাদিন তো তুমিই লিখিয়েছো। মৃদু হাসলো সাইবান, আবেশে জড়ানো এক মধুর হাসি। সো রাইট, আলাদিনের চিরাগ বলে কথা। কেন যেন নিজেকে রোখা সম্ভব হলো না। ঝুঁকে সাইবান হঠাৎ করে ইরামের কানের নিচে নিজের ছোট বসিয়ে দিল। গাঢ় এক চুমু খেলো সেখানে। ইরাম কেঁপে উঠল। আলা। বাকিটুকু উচ্চারণ করতে পারল না সে। সাইবান তোয়ালে ফেলে তার ঘাড়ে হাত জড়িয়ে উন্মুক্ত কাজ জুড়ে ছোট্ট ছোট্ট চুমু বসাতে লাগলো শাড়ি বেঁধে। ত্বকে নাক ছুঁয়ে ইরামের গায়ের সুবাস গ্রহণ করে সে আবেশ মাখা গলায় বলল, এই স্মেল সো গুড মাই প্রেশিয়াস, লাইক লাইক হোয়াট? লাইক মাইন। অজান্তে ঠিক গলার পাশে স্পন্দিত হতে থাকা ত্বকের উপর কামড় বসিয়ে দিল সাইবান। তার ধারালো দাঁত গেঁথে গেল লালচে দাগে রাঙিয়ে তুলল ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বক। ছুঁচ কামড়ে ধরল রমণী নিজেকে নিয়ন্ত্রণে। বিপরীতে সাইবান নিয়ন্ত্রণ হারিয়েছে। শুধু কামড়ে থেমে নেই সে। ছোট বুলিয়ে পৌঁছে গেল ইরামের চিবুকে, ছোটের কোনায় এবং অতঃপর আইনিয়া ওনার আড়ালে ঠেকুর তুলে শব্দ করে উঠল ইজান। স্বামী স্ত্রী উভয় জমে গেল। একে অপরের দিকে চেয়ে চোখ পিটপিট করলো। ওনার ভেতর থেকে হাত পা বের করে ফেলেছে ইজান। জননীর বাহু খামচে ধরলো সে এবার। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো ইরাম। স্পন্দন সীমাহারা হলো তার। এমাত্র কি হচ্ছিল? সাইবানও এক লাফে পিছিয়ে গেল, যেন ছ্যাঁকা লেগেছে তার। স্বর্গীয় অনুভূতির খোঁজটুকু দূর হয়ে গিয়েছে কেন যেন। রুমের ভেতর আর দাঁতে পারল না। সে লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে গেল বাইরে। প্রথমটা লজ্জায় এবং পরবর্তীতে বিস্ময় নিয়ে তার চলার পথের দিকে তাকিয়ে রইল ইরাম। ছেলেটার হঠাৎ করে কি হলো? রুমের বাইরে এসেই দরজা লাগিয়ে সেই দরজায় পিঠ ছেঁকিয়ে দাঁড়ালো সাইবান। এক হাতে বুকের বাম পাশটা খামচে ধরলো, যেন হৃৎপিণ্ডকে শাসল এত জোরে স্পন্দিত হওয়ার জন্য। শিকুচকে গেল তার। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুক উঠানামা করলো ঘাড় পেয়ে। ঘামের ফোঁটা গড়িয়ে নামলো চপ চপ করে। দরজা পিঠ ছেঁকিয়ে স্লিপ কেচে থাপ্পাস করে মেঝেতে বসে পড়ল সাইবান। দুই হাতে নিজের মাথা চেপে ধরল। নিয়ন্ত্রণ হারা হয়ে পড়েছিল সে সম্পূর্ণ। যদি এই মুহূর্তটি শুধুমাত্র আর কয়েক
সেকেন্ড দীর্ঘ হতো, তবে সাইবার নিজের সকল ধৈর্যের সীমানা পেরিয়ে যেত। ফিরে আসা সম্ভব হতো না। ঘুমিয়ে উঠল সে, মাথা চুল চেনে আপন মনে নিজেকে ধমকালো। ড্যাম ইট সাইবান। পরের দিন সুগন্ধা আজ বেশ সকালেই উঠে গিয়েছে। আজকে নাস্তার বিশেষ ঝামেলা নেই, কারণ গতকাল বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল, অনেকটা রয়ে গিয়েছে। সেগুলোই সামিয়া সকালে গরম করে সবাইকে দিতে বলেছে, না হলে আর খাওয়া হবে না। নিজের জন্য 1 কাপ গরম চা বানিয়ে সোফায় বসে গতকালের সিরিয়ালে মিস হয়ে যাওয়া একটা এপিসোড দেখে নিবে চিন্তা করতে করতে হলে এলো সুগন্ধা। আপন চিন্তায় একটু বেশি মগ্ন ছিল সে, তাই মেঝেতে উপর পড়ে থাকা ইজানের ছোট্ট একটা খেলনা গাড়ি তার চোখেই পড়ল না। কখন পড়েছে এখানে কারো হয়তো খেয়ালই নেই, কিন্তু সুগন্ধার পা পড়তেই চাকা ঘুরে উঠল সঙ্গে সঙ্গে। একটা আচার খেয়ে উল্টে পড়তে নিল সে। চায়ের কাপটা কোনো দিকে যে উড়ে গেল খেয়ে জানে। চোখ বুজে দাঁতে দাঁত খিচে চেপে ফেললো সে বেজারে। সাইবারের মতন তাকে অবশেষে যেখানে সেখানে চিৎ পটাং হয়ে পড়া রোগটা ধরেই ফেলল, কিন্তু শক্ত মেঝের বদলে নিজের কোমর জোরে। একজোড়া বাহুর উপস্থিতি টের পেল সুগন্ধা। হ্যাচকা একটা চান খেলো, তারপরে সোজা করে দাঁড় করিয়ে দেয়া হলো তাকে। বুক থরফর করলো মেয়ের। ছট করে চোখ মেলে তাকালো। দৃশ্যটা দেখে চোখে পড়লো অবশেষে দণ্ডায়মান এক পুরুষ। চেহারা উজ্জ্বল নয়, আবার শ্যামলা নয়, মাঝামাঝি কিছু একটা। ধারালো চিবুকে সূক্ষ্ম খোঁচা খোঁচা দাড়ি রেখা, চোখে রেমলেস চশমা, এলোমেলো হয়ে থাকা উস্কো খুস্কো চুল, কপালে নুয়ে আছে, শরীর পাতলা, তাতে অফ হোয়াইট বর্ণের স্যুট চড়ানো। সুগন্ধার হাতে চায়ের কাপ ভাঙচুর হয়ে মেঝেতে তরল চা টুকু ছিটকে পড়েছে পুরুষটির স্যুটে। কেমন একটা জঘন্য কালচে দাগ হয়ে গিয়েছে, অথচ পুরুষটির দৃষ্টি যথেষ্ট নরম। একে চেনে সুগন্ধা, এই বাড়িতে আসার পর থেকে বহুবার দেখেছে, কিন্তু কোনোদিন এমন সামনাসামনি আসা হয়নি। দণ্ডায়মান অনুরাগ সিনহা। সুগন্ধাকে ভালো মতো দাঁড় করিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অনুরাগ। মোলায়েম গলায় জিজ্ঞেস করল, ঠিক আছো? ব্যথা পেয়েছো কোথাও? জোরে জোরে মাথা নাড়ল সুগন্ধা। বুকের ভেতর এখনো দৌড়চ্ছে তার হৃৎপিণ্ড। খানিকটা আতঙ্ক এবং অনেকখানি লজ্জা নিয়ে তাকালো সে অনুরাগের দিকে। আপনার জামাই চাপুই রেখেছে, আমি সরি। ইটস ওকে। অনুরাগ ফ্রিকুচকে নিজের স্যুটের দিকে তাকালো। সে এখন এখান থেকে ভার্সিটিতে যাবে বলে ঠিক করে বেরিয়েছিল, এখন পুনরায় বাসায় গিয়ে পোশাক বদলে ফিরে যেতে হবে। দেরি হওয়াটা ঝক্কির, কিন্তু সেসব বিষয় সুগন্ধকে খুলে বলল না সে। তবুও মেয়েটা কেমন বিচলিত হয়ে উঠল। চায়ের দাগ এত সহজে যায় না, একেবারে দাগ পয়সা যাবে। আপনি এখানেই দাঁড়ান, আমি আসতেছি। উল্টো ঘুরে কিচেনে ছুটে গেল সুগন্ধা। অনুরাগ থ হয়ে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের মাথায় সুগন্ধা ফিরে এলো, হাতে একটা ভেজা কাপড়। দেখি এখনই মুছাতেই, পরে লেবু আর ডিটারজেন্ট দিয়ে ভালো মতো 2টা ঘষা দিলে উঠা যাবে। না না, লাগবে না, আই এম ফাইন, জাস্ট। কে শুনে কার কথা? শশব্যস্ত হাতে অনুরাগের স্যুটের বুকের দিকে লেগে থাকা চায়ের দাগের উপর ভেজা কাপড়টা খুঁজতে লাগলো সুগন্ধা। সত্যি সত্যি দাগটা ওই মুহূর্তেই অনেকখানি হালকাই হয়ে এলো। অবাক হয়ে দেখলো অনুরাগ। অপর দিকে হাসি ফুটলো সুগন্ধার ছোট্টে। সুগন্ধা, আমাকে 1 কাপ আদা লেবু দিয়ে চা দিত, মাথাটা ভীষণ ব্যথা করছে। এই সময় একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। জমে গেল সুগন্ধা এবং অনুরাগ উভয়ে। পাশ ফিরতে তাকাতেই দেখা মিলল সারিকার। নিজের রুম থেকে মাত্র বেরিয়েছে সে। ঘুমের পোশাক পরনে, চুলগুলো অগোছালো, একটি হাত মাথায়। ওই অবস্থায় রমণী সোচার চোখে সামনে তাকালো। প্রথমবার অনুরাগ, পরের বার সুগন্ধা, এবং সব শেষে অনুরাগের বুকের উপর আলতোভাবে ছুঁয়ে রাখা সুগন্ধার হাতির উপর দৃষ্টি গেল সারিকার। ছোটে ফুটলো অতি মলিন এক হাসি। সারিকাকে দেখার সাথে সাথে অনুরাগের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল সুগন্ধা। দ্রুত গলায় জানালো, আসলে পিছলাই গেছিলাম তো, চা পইরা গেছে। আপাজান একটু বসেন, আমি 10 মিনিটে আপনার চা দিতেছি। মেয়েটি কিচেন থেকে বেলচা নিয়ে এসে বেঁচে মুছে ভাঙা কাচের টুকরোগুলো তুলে আবারও কিচেনে আড়াল হয়ে গেল। অনুরাগ একটি নিঃশ্বাস ফেলল। সারিকার কাছে কোনো প্রকার ব্যাখ্যা দিল না। নিজের হালকা দাগ হয়ে যাওয়া স্যুটটা খুলে এসে হাত বুলিয়ে নিল। চুপচাপ গিয়ে বসলো সোফায়।
সাই গতকাল বললো তোমরা সবাই নাকি বরিশাল যাচ্ছ। সারিকা সুগন্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিপরীতে অন্য প্রসঙ্গ টানলো দেখে অনুরাগও মনে মনে স্বস্তি পেল। হ্যাঁ, আপনিও যাচ্ছেন? সারিকা এক লম্বায় চুপ করে রইল, অতঃপর সোফায় অনুরাগের থেকে অনেকখানি দূরত্বে রেখে বসে উত্তর করল। হ্যাঁ। অনুরাগ খানিক অবাক হলো সারিকা যাচ্ছে সেই কথাটা সাইবান তাকে জানায়নি। যদি যেত তাহলে তো জানানোর কথা ছিল। তাহলে কি সারিকা এই সিদ্ধান্তটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে ফেলল? প্রথমে যাব ভাবিনি, আজ সকালে উঠে মনে হলো অনেকদিন দাদুর বাড়ি দেখি না। জীবন আবারও ব্যস্ত হয়ে যাওয়ার আগে একটু ঘুরে আসা দরকার। ঠিক, সারিকা সিদ্ধান্তটা এখন এখানেই নিয়েছে। অনুরাগ মনের অস্বস্তিটা চেপে গিয়ে বলল। ভালো সিদ্ধান্ত। এমন সময় সুগন্ধা এসে পড়ল, হাতে 2 কাপ চা, একটা আদা লেবু দিয়ে রং চা সারিকার জন্য, অন্যটা দুধ চা। অনুরাগের দিকে বাড়ি দিল সে। নিঃশব্দে মাথা দুলে কাপটা গ্রহণ করে নিল অনুরাগ। একটা সংক্ষিপ্ত চুমুক দিয়ে সে হঠাৎ প্রশ্ন করল। আপনার হাজবেন্ড যাচ্ছে না? সারিকা নিজের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেও পরবর্তীতে উত্তর দিল। না, ও ব্যস্ত মানুষ। তাছাড়া অ্যাপার্টমেন্টের কাজ নিয়ে এমনিতেও চিন্তার উপর আছে। হো। কথা হারিয়ে ফেলল অনুরাগ। এরপর আর কি বলা যায় খুঁজে পেল না, তাই চুপচাপ চায়ের চুমুক দিতে থাকলো। অথচ একটা সময় ছিল যখন তাদের কথা বলার অন্য কোনো বিষয় প্রয়োজনই হতো না। গাছের পাতা কেন সবুজ হয়, এই অহেতুক বিষয় ঘিরেও উভয় ছোটে হাজারো শব্দের ফুলছড়ি ছুটত। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি, ঠিক যেমন অপ্রকাশিত অনুভূতিগুলো। কোথায় যাওয়ার কথা হচ্ছে সকলের? হুট করেই কণ্ঠস্বর ভেসে আসতে সারিকা এবং অনুরাগ উভয়ই তাকালো সামনে। সিঁড়ি বেয়ে নেমে আসছে ইরাম, তার হাতে কয়েক হাত পেছনে সাইবান। অনুরাগ কিছু বলার আগে পেছন থেকে সাইবান বলে উঠল। লঞ্চে যাবেন নাকি গাড়িতে? কোথায় যাব? হানিমুনে। সিঁড়ি গোড়ায় পৌঁছে গিয়ে অনেকখানি বিব্রত হয়ে পেছন ফিরে তাকালো ইরাম। চ্যাপচ্যাপ করে চেয়ে রইল স্বামীর দিকে। সাইবানের অবশ্য বিশেষ কোনো হেলদোল নেই। সে আয়েশ করে নিচে নেমে সিঁড়ি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। হলরুমে যে আরও মানুষ কিছু উপস্থিত আছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইরাম গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল। হানিমুন কোথায়? বরিশাল। ইরাম চোখ পিটপিট করলো। বরিশাল? সাইবান আর সারিকা উভয় বাবা আহমদ উদ্দিন ভিন্ন জেলার মানুষ। তাদের প্রত্যেক নিবাস বরিশালে, এতটুকু তথ্য তার জানা আছে। সাইবান হেলে দুলে এগিয়ে এসে হাতের আঙুল মটকাতে লাগলো। বাঁকা হাসলো, অতঃপর মাথা কাত করে ইরামকে আপাতমস্তক দেখে ঠোঁট চেটে বললাম। লঞ্চের কেবিনে উঠবেন নাকি জামাইয়ের বুক ঠাইসা যাইবেন, আপনার উপরই ছাইরা দিলাম। বুঝলেন মনু? ভ্রু কপালে উঠে গেল ইরামের। এই ছেলে আঞ্চলিক ভাষা জানে। তাকে এই বিব্রত অবস্থা থেকে উদ্ধার করতেই যেন শব্দ করে উঠে দাঁড়ালো অনুরাগ। বউয়ের সাথে রসের আলাপ তুই প্রাইভেটলিও করতে পারবি। মানুষকে ফ্রিতে থিয়েটার দেখানোর প্রয়োজন নেই। তুই তো শুকনো বিচি গলা, জীবনে কোনো রস নেই। আমি হলাম টসটসে তরমুজ, রস খালি বেয়ে বেয়ে পড়ে। এত রস প্রাইভেটলি ধরে রাখা যায় না, পাবলিকালি শো করতে হয়। হ্যাঁ, নাইলে আগে ভাইজান সুন্দর বেটিদের নাচন কতন দীক্ষা দীক্ষার রস ধইরা রাখতো। এখন তো বইয়ের জন্য আর পারে না, রস খেলে উতলাই পড়ে। আহারে, কপাল পোড়া ভাইজান আমার। কখন যে সুগন্ধ টেবিলের কাছে উদয় হয়েছে কেউ খেয়ালই করেনি। তার কথা কানে যেতেই পিত্তি চলে গেল সাইবানের। চোখের ভেতর বুঝি বজ্রপাত ছিরিক দিয়ে উঠল। জরিনার আম্মা সখিনা, তোর মাথায় আজকাল চুল একটু বেশি গজিয়ে গিয়েছে, আয় কয়টা ছিঁড়ে কমিয়ে দেই। শটান হাত বাড়িয়ে সুগন্ধা লম্বা বেনি পিছিয়ে ধুলো সাইবান। অট্ট হাসি হাসতে হাসতে সুগন্ধা ছটকা দিয়ে উঠল। আরে ভাইজানের ইঞ্জিনে পেট্রোল ঢাইলা দিলাম নাকি? শালি, ইঞ্জিন তোর পিঠের ওপর ভাঙবো আমি। তুই যে সিরিয়ালের ধলা ধলা নায়কদের ট্রিটমেন্ট করে গড়া ফেক বডি দেখে মুখে লালা ঝরাস, সেটা বলে অপমান করতে গেলেই মানুষ বলবে নারী নির্যাতন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওগুলো সিরিয়াল না, কোরিয়ান ড্রামা। তোর কোরিয়ান ড্রামার গোষ্ঠীর খেতায় আগুন থাকে বাংলাদেশের লোল ফালায় কোরিয়ানে। 2 দিনের নমুনা নুডলস রে বলে রামেন। ওই দাঁড়া তুই ছেমরি। সাইবান এবং সুগন্ধ দুজনেই কিচেনে আড়াল হয়ে গেল। ভেতর থেকে থুপথাপ থামুর থুমুর ছনছন বাসন কোসরের আওয়াজ ভাসতে লাগলো। কুরুক্ষেত্র বেঁধেছে তাতে কোনো সন্দেহ নেই। ইরামের কপালে হাত দিয়ে একটি দীর্ঘশ্বাস পেল।
এদের কাণ্ড কারখানা দেখা মুশকিল। হুট করেই পেছন থেকে অনুরাগ হাসির শব্দ ভেসে এলো। ঘুরে তাকালো ইরাম। অনুরাগ বেশ প্রফুল্ল হয়ে হাসলে তার এক গালে ছোট্ট একটা চুল পড়ে। নিজের খালি হয়ে যাওয়া কাপ চা টেবিলে রেখে দিয়ে অনুরাগ বলল, মেয়েটা তো বেশ মজার, আমি দেখে আসছি। কিজের নাকি না আবার দুজন মিলে ধ্বংসিয়ে ফেলে। শেষে স্বামী আন্টি আমায় ধরবে। অনুরাগ শার্টের হাতা গোটাতে গোটাতে কিচেনে চলে গেল। ইরাম জানি না কেন তার চোখ গিয়ে পড়ল সোফায় চুপচি করে বসে থাকা সারিকার উপর। এতক্ষণ অপলক হয়ে অনুরাগকেই দেখছিল সে। চোখে অদ্ভুতুরে এক বিষণ্ণতা নিয়ে ইরাম তাকাতেই সারিকা দ্রুত উঠে পড়ল, নিজের রুমের দিকে হাঁটা দিল। কিন্তু হঠাৎ ইরাম ঝাঞ্ঝা গলায় ডেকে উঠল। সারিকা, থমকালো রমণী। মাথা কাত করে ঘুরে তাকালো ইরাম। শান্ত গলায় বলল, সারিকা, একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একজন দায়িত্ববান স্বামী আছে। সারিকা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। এবার তার চেহারায় রাগ ফুটলো, সূর্যরা কুচকে গেল। হন করে এগিয়ে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো সে। গম্ভীর গলায় বলে বসল, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? আই এম নোবডি। উত্তর করলো ইরাম। পিছিয়ে গেল না, সামান্য একটু ঝুঁকে সারিকার চোখে চোখ মিলিয়ে জানালো, অতীত অনুভূতি থাকাটা দোষের নয়, কিন্তু এক সম্পর্কের বাঁধনে থেকে অন্য সম্পর্কের স্বপ্নে বিভোর থাকাটা অন্যায়। অন্যায়টা না নিজের সাথে করো, না তো মিশির ভাইয়ার সাথে। বাঁকা হাসি ফুটলো সারিকার ছোটে। আপনি নিজেকে খুবই বড় কিছু মনে করেন, তাই না? তবে বয়স বাড়লেই যে বুদ্ধি বাড়ে না, সেটার প্রমাণ আপনি নিজেই। আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর আগে ভেবে দেখবেন আপনার নাকটার ক্ষমতা কতটুকু। যে গল্প আপনি জানেন না, সেই গল্প নিয়ে মন্তব্য করতে আসবেন না। আর দাঁড়ালো না সারিকা। উল্টো ঘুরে হন করে হেঁটে দৃষ্টিসীমার আড়াল হয়ে গেল। ইরাম কিছুই বলল না, স্থির চেয়ে রইল মেয়েটি চলার পথের দিকে। পরদিন বিকেলবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত তৈরি হয়ে নিচ্ছে ইরাম। একটা লাল সালোয়ার কামিজ পরনে, তার চুলগুলো বেনি পাকিয়ে একপাশে ঝুলিয়ে নিয়েছে। শেষমেশ সাইবানের কথা ফেলতে পারেনি সে। সত্যি বরিশাল যাওয়ার জন্য রাজি হয়েছে। এতে কিছুদিন কম্পিউটারের ক্লাস মিস যাবে, তবে আসার কথা আগামী 2-3 দিন কাইসানের অনুপস্থিতির কারণে ক্লাস একটা করেই হবে। সেক্ষেত্রে ইরাম কাকতালীয়ভাবে ছোট একটা ছুটি পেয়ে গিয়েছে, তাই তার আর বিশেষ গড়িমসি করেনি। তাছাড়া এটা রীতিমতো একটা পারিবারিক ট্রিপে পরিণত হয়ে গিয়েছে। সারিকা যাচ্ছে তাদের সাথে। আজ সকালে হুট করে সাইবান সুগন্ধাকেও ব্যাগ গোছাতে বলেছে, হয়তো ইজানের দেখভালের কথা চিন্তা করে। অপরদিকে অনুরাগও যাচ্ছে তাদের সাথে। সবাই মিলিত হওয়ায় শেষমেশ নদীপথকেই বাছাই করা হয়েছে। ইরামও মানা করেনি, তার কখনো লঞ্চ, নৌকা, স্পিডবোটে এই ধরনের বাহনগুলোতে চড়া হয়নি। এটা তাই একটা ভিন্ন অভিজ্ঞতা হবে বলেই তার বিশ্বাস। যদিও নদী তার কিছুটা ভয়ই লাগে, তবে সকলের উত্তেজনা উৎসাহের কথা চিন্তা করে আর মানা করেনি সে। ইজানকে এরই মধ্যে খাইয়ে প্রস্তুত করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে ছেলেকে নিয়ে নিচে নেমে গিয়েছে সাইবান। ইরামও দ্রুত গোছগাছ শেষ করে বেরিয়ে এলো। সত্যি বলতে তার নিজেরও একটু উদ্দীপনা কাজ করছে। ইজানকে নিয়ে এই প্রথম বেড়াতে যাওয়ার মতন কোনো ব্যবস্থা, উপরন্ত বিয়ের পর সাইবানের সাথে প্রথম যাত্রা, সব কিছুতেই একদম প্রথম অনুভূতি। সিঁড়ি বেয়ে নিচে আসাতেই দৃশ্যটা চোখে পড়ল ইরামের। সাইবান ইজানকে বেবি কেয়ারে সেট করে নিচ্ছে। একপাশে দাঁড়িয়ে সামিয়া নাতির প্রয়োজনীয় জিনিসের ছোট্ট ব্যাগটা হাতিয়ে দেখছেন সব নেওয়া হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে জননীর আদেশও চলছে, খবরদার লঞ্চের ছাদে উঠে অহেতুক বসে থাকবে না, সাথে বাবু আছে, বাবুর গায়ে যেন এক ফোঁটাও ঠান্ডা বাতাস না লাগে। একেবারে প্রয়োজন ছাড়া কেবিনের বাইরে বের হওয়ার দরকার নেই। আর ইরামের দিকে খেয়াল রাখবি। সুগন্ধাকেও আমি পই করে বলে দিয়েছি, তোরা দুজন পুরুষ মেয়েদের চোখে চোখে রাখবি একেবারে। ব্রো চিল, তোমার ছেলে 5 বছরের বাচ্চা না যে এভাবে উপদেশের লিস্ট ধরিয়ে দিচ্ছ। এক বাচ্চার বাবা আমি, একটু তো সম্মান করো। সঙ্গে সঙ্গে সামিয়া সাইবানের কান চেপে ধরলেন। আউচ! সরি ব্রো, 10 বাচ্চা পয়দা করলেও আমার কাছে তুই 5 বছরের বাচ্চাই থাকবি ব্রো। আর একটা কানমলা খেতে চাস ব্রো? আমার সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অপরাধে তোমায় ড্যাডের মনের ঘরে নির্বাসন দেওয়া উচিত। যাক, অবশেষে মধুর ডাক বেরিয়েছে আমার ব্রোর মুখ থেকে।
শোন রে ছোট পতলার বাপ বড় পতলা, তোর ড্যাডের বনের ঘরের প্রয়োজন নেই আমার, বুঝেছিস? মমের ক্ষমতা আছে নিজের ঘর নিজেই তৈরি করে নেওয়ার, ইউনো। Yes, I know, Slay Queen. Just don't kick dad's asses when I'm not here to watch the fun. ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে গেল। যতবার সামিয়া আর সাইবানকে সে একসাথে দেখতে পায় ততবার কেন যেন তার তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। মা ছেলের মাঝে এমনও সহজ সম্পর্ক হতে পারে, এই জুটিকে না দেখলে ইরাম হয়তো কোনোদিন সম্পূর্ণরূপে বিশ্বাসই করতে পারতো না। এই যে আমার মেয়েটা এসে পড়েছে, মাশাল্লাহ একেবারে লাল টুকটুক পরি। সামিয়া কখন তার দিকে ঘুরে তাকিয়েছে ইরাম টের পায়নি। লজ্জা পেয়ে গেল সে মুহূর্তে, এগিয়ে গেল সামনে, সামিয়ার 2 হাত ধরে বলল, বাড়ির করিম চাচা ছাড়া কেউ থাকবে না। আম্মু নিজের যত্ন নিও। হ্যাঁ জানি তুমি ডাক্তার, অনেক ব্যস্ততা, মানুষের জীবন রক্ষার মহৎ দায়িত্ব তোমার কাঁধে, তবে সেই দায়িত্ব পালনের জন্য তো তোমাকে আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তাই না? দেখেছো, এভাবেই মায়ের জন্য চিন্তা করতে হয়। এই যে বড় পটলা, বউকে দেখেও তো কিছু শিখতে পারিস। চোখও উল্টালো সাইবান। মানুষের আলগাবেরি দেখলে গা জ্বলে। সাইবানের বাহুতে চাপড় বসালেন সামিয়া, তাতে মাকে জিভ ভেঙে ভেংসি কেচে বেবি ক্যারিয়ার হাতে তুলে নিয়ে ইরামের দিকে ফিরল সাইবান। এই যে এবার বেরোবেন নাকি লঞ্চ থেকে আপনাকে আমন্ত্রণ করে স্পেশাল ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে? লঞ্চ ছুটে গেলে কিন্তু বুড়িগঙ্গা সাঁতরে কুল পাবেন না। তখন বুকে কেন পিঠেও জায়গা দেব না। জনদরদি গরিবের বন্ধু জ্যাক না আমি, যে রোজের জন্য সব কিছু ছেড়ে দেব। ইস, যাত্রার আগে আগে টাইটানিকের মতো ডিজিস্টার মুভির কথা না বললেই নয়। সামিয়া আরেক দফায় ছেলেকে শাসন করলেন। ইরা মুচকি হেসে দেখলো কাঞ্চ। অবশেষে সামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়ির দিকে এগোলো। সারিকা আর সুগন্ধাকে ব্যাগপত্র সঙ্গে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সাইবান শুধু ইরাম আর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এমনটাই পরিকল্পনা ছিল। ওদিকে অনুরাগেরও এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সামিয়া গাড়ি অবধি হেঁটে এলেন, ছেলে বউয়ের গায়ে আয়তুল কুস্রি পরে এবং দোয়া ইউনুস পরে ফু দিয়ে দিলেন। গাড়িটা যখন বাড়ির সীমানা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল তখনই সীমানায় দরজায় দাঁড়িয়ে একরাশ আশা এবং ক্ষীণ আশঙ্কা নিয়ে চেয়ে রইলেন মায়ের মন। এমনই হয়তো সুখের সময়ও চিন্তারা ঘিরে ধরে। সদরঘাটে ফিরে ঢোকার পর ইরামের সত্যি মনে হলো ভিন্ন এক জগতে এসে পড়েছে সে। বিশাল প্যাসেজ দিয়ে ঘাটের সঙ্গে টার্মিনাল সংযোগ করা, নিচে বুড়িগঙ্গার পার। টিভিতে দেখেছে সে, ঈদে সময় এখানে পাই রাখা যায় না, পা রাখার মতন জায়গাও পাওয়া যায় না। এখন অবশ্য মানুষ তুলনামূলক কম। দূর থেকে বিভিন্ন লঞ্চের সাইরেনের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে হকার আর কুলিদের কলরব। সাইবান সামনে সামনে হাঁটছে, এক হাতে বেবি ক্যারিয়ার থাকা ইজান, অন্য হাতে ইজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাগ। ইরাম সাহায্যের জন্য ছেলেকে নয়তো ব্যাগকে ধরতে চেয়েছিল, সাইবান সাফ মানা করেই দিয়েছে। এখানে নাকি বেশ চুরি হয়। ক্ষণে ক্ষণে পেছনে ঘুরে ইরামকে দেখছে সে। অর্ধাঙ্গিনী পিছিয়ে পড়ল, থেমে দাঁড়াচ্ছে, অপেক্ষা করছে। কাছে এলে আবারও হাঁটা শুরু করছে। এমনভাবেই তারা অবশেষে পৌঁছে গেল ঘাটে। নিচে বুড়িগঙ্গার কালো পানি, সামনে দানব আকৃতির লঞ্চ। ইরাম ঘাট টান টান করেও দেখতে বেগ পোহালো। লঞ্চ তো নয়, যেন এক একটা আস্ত 5 স্টার হোটেল। এমবি কালাইয়া, পারাবত 17, ইগল 4, আরও কত কত নাম। একেবারে আলাদাই দুনিয়া। মানুষজন নৌকা থেকে চলন্ত লঞ্চে উঠেছে। দাঁড়িয়ে থাকা লঞ্চের স্টাফরা হাঁকডাক করে যাত্রীর আকর্ষণের চেষ্টা করছে। সাইবান যে লঞ্চের সামনে গিয়ে থামলো, সেই লঞ্চ আশেপাশে অন্যান্য লঞ্চের দিক থেকে তুলনামূলক সবচেয়ে বড় এবং আধুনিক দেখতে। ধাতব দেয়ালে গোছা গোছা অক্ষরে লিখিত এমবি সুন্দরবন 16। একটা কাঠের পাটাতন দিয়ে ঘাট আর লঞ্চের সঙ্গে পথ তৈরি করা হয়েছে, যেন যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারে। দুজন স্টাফ দাঁড়িয়ে আছে আমন্ত্রণের উদ্দেশ্যে। ইরাম থামল, তখনই অন্য একটা লঞ্চ এসে পাশ ঘাট দেওয়ার এত জোরে গোটা ঘাটটা কেঁপে উঠল যে রমণী একটুর জন্য ভারসাম্য হারিয়ে ফেল। সাইবান পাশে থাকায় ধরে ফেল।
সাবধানে, লঞ্চ ঘাট দেওয়ার সময় ধাক্কা লাগে। সেটা তুমি আগে বলবে না আমায়? ফাইন, সরি। দেখি এবার উঠুন আপনি, আমি পেছনে আসছি পোটলাটাকে নিয়ে। ইরাম দীর্ঘ প্রশ্বাস টেনে সামনে তাকালো। দুনিয়ার যত লঞ্চ দুর্ঘটনার কথা তার এক্ষুনি কেন স্মরণে আসছে। কি আশ্চর্য, যেহেতু নদী নালা এবং এই ধরনের জায়গায় আগে আসা হয়নি, সেহেতু ইরাম আবিষ্কার করার সুযোগও পায়নি। এইসবে হালকা ভয় আছে তার। বিশাল লঞ্চের দিকে তাকালে কেমন বুক কাঁপছে তার। পাটাতনের উপর পা দিতে গিয়েও দ্বিধা হচ্ছে। ওপাশে থাকা স্টাফরা বুঝতে পারল। আফা, আপনার সমস্যা হইলে আমার হাত দুইটা ধইরা আহেন।